أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل فأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আমি এখন খুব সংক্ষেপে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নিয়ন ভাইকে। সংক্ষেপে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ নববর্ষ। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাসাস, পহেলা বৈশাখ এবং বেগম খালেদা জিয়া, এই সব কিছুই একটা সূত্রে গঠিত। কারণ জাসাসের একটি অনুষ্ঠান থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম স্টেজে আসার একটি সূত্রপাত ঘটেছিল। আমরা সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি এসব। সুধীমণ্ডলী, আজকে আমাদেরকে একটি বিষয়ের প্রস্তুতি রাখতে হবে। এই বৈশাখের এই খরতাপে আমাদের হৃদয়কে তপ্ত করতে হবে। এই স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করে বাংলাদেশের মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ নিয়ন ভাইকে। এবার যার পরিকল্পনায় আজকের আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক আহমেদ কিস্কু ভাই খুব সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বিশিষ্ট সুরকার আহমেদ কিস্কু ভাই, যার পরিকল্পনায় আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই, নেতৃবৃন্দের থেকে আমাদের বক্তব্য শুনবো। আমি সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আহমেদ কিস্কু ভাইকে। এ পর্যায়ে আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির, ঢাকা দক্ষিণ বিএনপির সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইকে অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে কিছু বলার জন্য। বাংলা নববর্ষের আজকের এই দিনে জাসাস আয়োজিত এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব লিয়াকত আলী উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি আন্দোলন সংগ্রামের নেতা রাকসুর সাবেক সহসভাপতি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব নুরুল কবির রিজভী, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সমাবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এবং মহানগরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে বর্ষ পরিক্রমায় নতুন বছর আজকে শুরু হয়েছে। একদিন আগে আমরা পবিত্র ঈদ উদযাপন করলাম। আমরা চাই বা না চাই, আমরা কষ্টে থাকি বা ভালো থাকি, যে অবস্থায় থাকি না কেন, এই দিনগুলো আসবে এবং যাবে। তবে স্বাভাবিকভাবেই এই দিনগুলো যখন আসে তখন অতীত কেমন ছিল সেটা আমরা আলোচনা করি, বর্তমানে আমরা কি অবস্থায় আছে সেটাও আমরা আলোচনা করি। তবে বাংলাদেশের মানুষ ভালো নাই। পবিত্র ঈদে যেভাবে মানুষ ঈদকে উদযাপন করার কথা ছিল, যেভাবে আনন্দ ভাগ করার কথা ছিল, সে আনন্দ নিরানন্দের রূপ দিয়েছে। যখন আমরা দেখেছি
একটি পরিবারের প্রধান তার ফ্যামিলিকে মাংস কিনে দিতে না পারার কারণে নিজে আত্মহত্যা করেছে। এই হলো আজকে বাংলাদেশের অর্থনীতি, এই হলো আজকে বাংলাদেশের অবস্থা। কিন্তু তারপরও আমরা দেখি যে সরকারি দলের নেতাদের কথাই কিন্তু আজকে সেই অবস্থাটা বোঝা যায় না। আজকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল যে ভাষায় কথা বলে, আর শুধু বিএনপি কে খুঁজে, সবকিছুতেই বিএনপি। ঈদ অনুষ্ঠান, ঈদের আগে মানুষকে খাবার দিতে পারবে না, সেখানেও বিএনপি রে খুঁজে, বিএনপি কি করলো। এখন নববর্ষ আসছে, সেখানেও বিএনপি রে খুঁজে। দেশের মানুষের সম্পর্কে তাদের কোনো বক্তব্য নাই, কারণ তাদের দেওয়ার মতো তো কিছু নাই। আজকে ওবায়দুল কাদের কথায় কথায় বা তার নেতারাও বলেন, কথায় কথায় খালি পাকিস্তান পাকিস্তান করেন। আমি আজকের এই নববর্ষের, বাংলা নববর্ষের এই দিনে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটাই বলতে চাই যে আপনারা পাকিস্তান পাকিস্তান করবেন, এটাই স্বাভাবিক। কারণ পাকিস্তান স্বাধীন করার জন্যই আপনাদের জন্ম হয়েছিল। পাকিস্তান রাষ্ট্রটাকে স্বাধীন করার জন্যই আপনাদের জন্ম হয়েছিল। আর বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। পার্থক্যটা এখানেই যে শহীদ জিয়ার জন্ম হয়েছিল সেই সময় 26শে মার্চে কালুরঘাটের সেই ঘোষণার মধ্য দিয়ে। এই কারণেই মুক্তিযুদ্ধের চেতনার যে ধারাবাহিকতা, সেটা অবশ্যই বিএনপির মধ্যে বেশি থাকবে, এটাই থাকা স্বাভাবিক। লোকজনদেরকে আপনারা দ্বিধান্বিত করতে চান। আজকে আপনাদের এই নববর্ষের, বাংলা নববর্ষের প্রথম দিনে বলতে চাই, পাকিস্তানের কথা বলেন, সমালোচনা করেন। যুদ্ধের পরে রক্ত শুকায় নাই, রক্ত শুকানোর আগেই সেই জল্লাদ ভুট্টো, সেই ইয়াহিয়াদের যারা অনুচর ছিল, তাদেরকে বাংলাদেশে কারা এনেছিলেন? এই বাংলাদেশের লক্ষ মানুষের রক্তে ভেজা যে লাল গালিচা, সেই লাল গালিচায় তাদেরকে কিভাবে হাঁটিয়েছিলেন? যে পাকিস্তানের কথা বলেন, সেই পাকিস্তানের প্রথম বাংলাদেশ থেকে কে উড়ে গিয়েছিল এবং সেইখানে তাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন। কাজে এই সমস্ত কথা আপনাদের মুখে মানায় না, কিন্তু আমরা জানি যে আওয়ামী লীগ যেটা বলে সেটা বিশ্বাস করে না। আজকে এই বাংলা নববর্ষের দেখবে যে সব তারা একদম বাঙালি বাঙালি হয়ে গেল, সব কথাই বলে, একটা কাজে নাই। এখনো কি বাংলাদেশের নাগরিককে ধোঁকা দিচ্ছেন, বলে বাঙালি জাতীয়তাবাদ। আমাদের কনস্টিটিউশনে কি আছে? আমাদের কনস্টিটিউশনে এখনো আমরা বাংলাদেশি, আমরা পাসপোর্টে লেখেন বাংলাদেশি, আর মানুষকে ধোঁকা দেন যে আমরা বাঙালি আর বিএনপি হলো বাংলাদেশি। এই যে এই সমস্ত মিথ্যা কথা বলার, এটা একমাত্র আওয়ামী লীগের মুখেই সাজে। তাই আমি বলতে চাই, বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, তাহলে আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার ঐতিহ্য, আমার গণতন্ত্র, আমার স্বাধীনতা কোনোটাই নিরাপদ না, কোনোটাই নিরাপদ না। আমার ভাষা, আমার সংস্কৃতি আজকে কোথায়, কাদের আগ্রাসনে হারিয়ে যাচ্ছে? আজকে আকাশ পথে যে আক্রমণ আমার সংস্কৃতির উপরে, আমার ভাষার উপরে, সেটাকে কিন্তু আমরা রোধ করতে পারছি না। এবং বর্তমানে এই সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য আধিপত্যবাদী শক্তির কাছে সবকিছু তারা বিকিয়ে দিচ্ছে, সবকিছু তারা বিকিয়ে দিচ্ছে। তাই আজকে বলতে চাই, যদি এই দেশের আমার মুখের ভাষা বাংলা ভাষা, আমার অর্জিত গণতন্ত্র, আমার অর্জিত স্বাধীনতা যদি আমি রক্ষা করতে চাই, তাহলে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সেটাকে আমি কোনোভাবেই রক্ষা করতে পারবো না। কারণ তারা আধিপত্যবাদী শক্তির কাছে সবকিছু বিকিয়ে দিচ্ছে শুধুমাত্র তারা ক্ষমতায় টিকে থাকার জন্য। তাই আজকে এই স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়,
গণতন্ত্রকে যদি ফিরিয়ে আনতে হয়, আমার ভাষার অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের সংস্কৃতিকে যদি রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই একটি জাতীয়তাবাদী সরকার ছাড়া কোনোভাবে এটাকে রক্ষা করা সম্ভব না। তাই আসুন আজকের এই দিনে আমরা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। আল্লাহ যাতে তাকে সুস্থ করে আবার বাংলাদেশের রাজনীতিতে অ্যাক্টিভ হওয়ার সুযোগ করে দেন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান শত ষড়যন্ত্রের জাল ভেদ করে তিনি যাতে দেশে ফিরে আসতে পারেন, এবং আমাদের আন্দোলনে তিনি যে নেতৃত্ব দিচ্ছেন, এই আন্দোলনের মধ্য দিয়ে যাতে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে এনে আমাদের নেতা তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারি, এবং এই দেশের মানুষের অর্থনৈতিক যে অবস্থা, রাজনৈতিক যে অবস্থা, তা থেকে যাতে আমরা মুক্ত করতে পারি, সেটার জন্য আজকের এই দিন আমরা শপথ গ্রহণ করি। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে আমাদের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন, জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনেট মোহাম্মদ লিয়াকত আলী খুব সংক্ষেপে শুভেচ্ছা দিবেন আপনাদেরকে। আজকে এই সভা জাসাস কর্তৃক আয়োজিত আজকে নববর্ষের অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় নেতা, রাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জনাব রুহুল কবির রিজভী। উপস্থিত আছেন বিশেষ অতিথি ঢাকা মহানগরী জাতীয়তাবাদী দলের দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব আব্দুল সালাম সহ আমার সহকর্মী ভাই বোনেরা। আজকে এমন একটি দিনে গেল নববর্ষের বিদায় দিচ্ছি, নতুন নববর্ষকে স্বাগতম জানাচ্ছি। গেল নববর্ষে এই ফ্যাসিস্ট সরকার আমাদের হাজার হাজার রাজনৈতিককে গ্রেফতার করে এখনো কারাগারের অন্ধ প্রকোষ্ঠে নিক্ষেপ করে রেখেছে। এই গেল নববর্ষে আমরা গণতন্ত্র আনয়নের জন্য যে সংগ্রাম করেছিলি, সেই সংগ্রামের ভূমিকায় সালাম ভাই, রিজভী ভাই অক্লান্ত পরিশ্রম সংগ্রামী মনোভাবের জন্য এদেশের জনগণ দামি নির্বাচনের বিরুদ্ধে তাদের রায় দিয়েছে। আজকে সংক্ষিপ্ত শুধু বলতে চাই, আগামীতে নতুন নববর্ষে আপনাদের স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই, এবং তার সাথে সাথে আগামী নববর্ষে যাতে সংগ্রামী মনোভাব নিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে পতন করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, এই আশীর্বাদ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে আমরা অধীর আগ্রহে যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, রাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসে আয়োজিত অপরাহ্নের এই সাংস্কৃতিক সভার সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি, এদেশের এক বরেণ্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব আব্দুল সালাম, উপস্থিত জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বন্ধুরা, আজকে পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনের একটি নতুন বছরকে বরণ করার দিন। এটি শুধু বরণ করার দিন নয়, এই বরণের মধ্যে দিয়ে আমাদের জাতিসত্তার যে সাংস্কৃতিক উৎসবটি পালিত হয় তা নিঃসন্দেহে গোটা জাতিকে আপ্লুত করে।
গত বছরের সমস্ত গ্লানি, ম্লানতা, জরাজীর্ণতা ধুয়ে মুছে একটি নতুন বছরে মানুষের সুস্থতা, সাবলীলতা এবং নতুন গতিতে নতুন ছন্দে জীবন চলার প্রত্যয় নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আছে পয়লা বৈশাখ। আবহমান কাল ধরেই পয়লা বৈশাখ আমাদেরকে নতুনভাবে চলতে, নতুন অঙ্গীকারে উদ্বুদ্ধ করে। এটি একটি ব্যাপক পরিসরে এ জাতির একটি সাংস্কৃতিক উৎসবও বটে। এই উৎসবে বিভিন্ন সংগঠন তারা নানা কর্মসূচি গ্রহণ করে। জাসাস বিএনপির সাংস্কৃতিক সংগঠনই নয়, জাতীয়তাবাদী শক্তির এটি একটি সাংস্কৃতিক, আমি বলবো যে সংগঠন। তারা বরাবরই ব্যাপক পরিসরে এই সাংস্কৃতিক উৎসবটি তারা পালন করে। ঈদের অব্যবহিত পরে আজকে তারা পরিসর ক্ষুদ্র হলেও প্রাণের আকুলতা নিয়ে এই অনুষ্ঠানটি তারা করছে। আমি জাসাসকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বহু দুর্যোগ, দুর্বিপাক, ঘোর দুর্দিন এবং এক বিষণ্ণ সামাজিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি। বিশেষ করে যারা জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মী, যারা বিএনপির নেতাকর্মী, যারা গণতন্ত্র চায়, গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়, তারা কেউ শান্তিতে নেই, কেউ সুখে নেই। অনেক নেতৃবৃন্দ এখনো কারাগারে, একজন এখানে বলছিলেন, এবং আবার হাজার হাজার নেতৃবৃন্দ অসংখ্য মামলা নিয়ে সদ্য তারা কারামুক্ত হয়েছে। এইরকম একটি পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কোনো উৎসবই আজকে বিএনপির নেতাকর্মীর জন্য সুখকর হয়নি। একদিকে তো জিনিসপত্রের চড়া দামের যে অভিঘাত, সেই অভিঘাতে বিপর্যস্ত আমাদের জনগণ। তার প্রয়োজনীয় যে খাবার, সে খাবার সে কিনতে পারছে না। আসলেই এবারে দেখবেন বিভিন্ন মার্কেট, বিভিন্ন বাজারে ঈদের সময় যে কেনাকাটা হয় তার চাইতে অনেক কেনাকাটা কম হয়েছে। চালের দাম অত্যাধিক বেশি। সরকার বলেছে যে চালের দাম কমানোর জন্য তারা নানামুখী ব্যবস্থা নিয়েছে, কিন্তু বাস্তবে কি তাই দেখা গেছে? যখনই এই কথা বলেছে পরক্ষণে আমরা দেখেছি, তার পরের দিনই দেখেছি চালের চড়া মূল্য। কারণ এই বাজার যারা নিয়ন্ত্রণ করেন তারা হচ্ছে সরকারের লোক, তারা ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক। এরাই সমস্ত মার্কেটকে সিন্ডিকেট করে তারা নিয়ন্ত্রণ করে বলেই সরকারের কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যায় না। ৮৩,০০০ টন চাল কেনার জন্য ৩০টি সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ৩০টি চাল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা এটা দিয়ে চালের দাম কমায়নি, বরং আরো বাড়িয়েছে। কারণ অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে যদি ক্ষমতাসীনদের যোগাযোগ থাকে, সরকারের যোগাযোগ থাকে, তাহলে কখনোই জিনিসপত্রের দাম কমবে না। তাই এই সময়, এই ঈদ, এই উৎসব পরিণত হয়েছে আপনার মর্শিয়ায়, কান্নায়, চোখের অশ্রু জলে। এইরকম একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সব জায়গায় অব্যবস্থাপনা, মিসম্যানেজমেন্ট। রাস্তাঘাট ঈদের দিন, ঈদের পরের দিন শুধুমাত্র মানুষের কান্নার আওয়াজ, দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, শুধু মৃত্যু এবং লাশের সারি। এক পরিবার ঈদের আগের দিন প্রচন্ড ভিড় হয় বলে পিরোজপুরে তার বাড়িতে যাবে মায়ের সাথে দেখা করতে, তাই সে বেছে নিয়েছে ঈদের দিন, যে ঈদের দিনে হয়তো যানবাহনের হ্রাস কম থাকবে। সে লঞ্চে গেছে, লঞ্চে উঠেছে, বেপরোয়া লঞ্চ চালানো, দড়ি ছিঁড়ে এক পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান মারা গেছে। এটা কেন? কোথাও কোনো রেগুলেশন নেই, কোথাও কোনো নিয়ম পদ্ধতি নেই।
কোথাও কোনো ধরনের ব্যবস্থাপনা, উন্নত ব্যবস্থাপনা নেই। সব জায়গায় যেন এক ধরনের মানে খুবলে খাওয়া, সব জায়গায় যেন একটা লুটপাটের ভাবধারা প্রতিষ্ঠিত রয়েছে। আজকে দেখুন আওয়ামী লীগের কত লোককে ব্যাংক দেওয়া হয়েছে, সেই ব্যাংকগুলো কেউ আওয়ামী লীগের এমপি, কেউ আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, তাদের দেওয়া হয়েছে। সেই ব্যাংকগুলো নাকি আর চলছে না, এখন একই ভবন করা হচ্ছে, একত্রীভূত করা হচ্ছে। যে একত্রিত করা হচ্ছে সেখানেও কিন্তু কোনো সুনীতি নেই, সেখানেও কিন্তু জনগণের স্বার্থ নেই, সেখানেও হরিলুট আছে। 8টা ব্যাংকে ইতিমধ্যে একত্রীভূত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তাহলে এই যে একত্রীভূত করা হলো, এইখানে কাদের স্বার্থ? ওই ব্যবসায়ীদের স্বার্থ, যারা ব্যাংক থেকে টাকা লুট করেছে, ঋণ নিয়েছে, কিন্তু ব্যাংকের টাকা ফেরত দেওয়া হয়নি। সেই ব্যাংকগুলো দুর্বল হয়ে গেছে, এখন সবল ব্যাংকের সাথে সেটা একীভূত করা হচ্ছে। যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়েছে, তাদেরকে ঋণ পুনর্গঠনের নামে আবার ঋণ দেওয়া হয়েছে। এই চক্রকারে লুটপাট করার সুযোগ দেওয়াতে আজকে একের পর এক ব্যাংক আজকে ধসে যাচ্ছে, সেগুলো সবল ব্যাংকের সাথে এখন একত্রিত করা হয়েছে। এই যে এত চিৎকার, এই যে এত অহংকার, এই যে এত গলাবাজি, অর্থনীতি নাকি বলে সিঙ্গাপুরের চাইতে ছাড়িয়ে যাচ্ছে, কানাডার চাইতে ছাড়িয়ে যাচ্ছে, তাহলে আজকে এই অবস্থা কেন? কেন ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়ে যাচ্ছে? কেন ব্যাংকগুলো আজকে একত্রীভূত করা হচ্ছে? এর কি কোনো জবাব দিতে পারবেন? যারা ঋণ খিলাপি তারা কারা? এই সরকারের ঘনিষ্ঠজন। যারা ঋণ নিয়ে ঋণের টাকা ফেরত দেননি, তাদেরকে পুনর্গঠনের নামে অর্থাৎ তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য কিছু কায়দা কানুন করে আবার যাতে তারা ব্যাংক থেকে টাকা নিতে পারে, লুট করতে পারে, এই জন্য রিশিডিউলের নামে ব্যবস্থা করা হয়েছে। ওই রিশিডিউলে আরো তারা কোটি কোটি টাকা ঋণ দিয়েছে। এই করে আমাদের রাষ্ট্রীয় অর্থনীতিকে এমন ভাবে জলাঞ্জলি দিয়েছে, এমন লোপাট হয়েছে, আজকে অর্থে বিত্তে ফুলে ফেপে কেউ সিঙ্গাপুরের ধনী হন, কেউ কানাডার ধনী হন, কেউ অস্ট্রেলিয়ায় দামি বাড়ি কেনেন, তারা সবাই হচ্ছে আজকের যারা মন্ত্রী এমপি, তাদের আত্মীয় স্বজন, অথবা সরকারের যিনি প্রধান তাদের আত্মীয় স্বজন। এই হরিলুটের রাজত্বে আমাদেরকে বসবাস করতে হয়। ওবায়দুল কাদের সাহেব বলেন যে আজকে যে মানে পহেলা বৈশাখ নববর্ষ, যে বিএনপি নাকি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না। তা আমার কথা হলো যে আপনি কিছু বিশ্বাস করেন, আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন? এই বাঙালি সংস্কৃতি, এটার তাৎপর্য কি, এটার সংজ্ঞা কি? একটু ওবায়দুল কাদের সাহেব যদি আপনি বলতেন। এখন ইংল্যান্ডের ভাষাও ইংরেজি, আমেরিকার ভাষাও ইংরেজি, নিউজিল্যান্ডের ভাষাও ইংরেজি, অস্ট্রেলিয়ার ভাষাও ইংরেজি, আরো অনেক ছোটখাটো দ্বীপ টিপে ইংরেজি হচ্ছে রাষ্ট্রভাষা। তাহলে সবাই কি ইংরেজ? তাহলে তারা অস্ট্রেলিয়ান হলো কেন? কেউ আমেরিকান হলো কেন? কেউ ক্যানাডিয়ান হলো কেন? তা আপনি যদি এটার ব্যাখ্যা দিতেন ওবায়দুল কাদের সাহেব। বাঙালি তো অনেক দেশেই আছে, ত্রিপুরায় আছে, ভারতের পশ্চিম বাংলায়ও আছে, বাংলাদেশে তো সেটা থাকবে। কিন্তু ওবায়দুল কাদের সাহেব যে কোনো উদ্দেশ্য ছাড়া এই কথা বলেছেন, সেটা আমি মনে করি না, সেটা আমি বিশ্বাস করি না। তারা যেটা বিশ্বাস করেন আমরা সেইটা বিশ্বাস করি না। আমরা যেটা এখানে চমৎকার ভাবে সালাম ভাই বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সাথে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সাথে তো বিএনপি জড়িত। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ঘোষণাই তো মানুষ উদ্বুদ্ধ হয়েছে। তো আমার বাংলার যে ভাষা, বাংলাদেশের যে ভাষা, সেটা তো প্রোটেকশন দেবে বাংলাদেশের মানুষ। আপনি কোন বাঙালির কথা বলছেন? এদেশের অধিকাংশ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ ওয়াটার, পানিকে পানি বলে। আপনি কি পানিটাকে বদলে দিতে চাচ্ছেন? শব্দটা জল বলে কিছু মানুষ, হ্যাঁ, জলেরও অস্তিত্ব থাকবে, পানিরও অস্তিত্ব থাকবে। পশ্চিম বাংলায় বেশিরভাগ মানুষ জল বলে, ওটাকে পানি আমরা করার জন্য তাদেরকে বলতে পারি না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ পানি বলে, পানিকে।
আপনি কি এটা বদলে দিতে চাচ্ছেন যে বিএনপি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না? আমরা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করি, সালাম দিয়ে আসসালামু আলাইকুম, উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম। এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। আপনি কি এটার বিরুদ্ধচারণ করছেন ওবায়দুল কাদের সাহেব? আমরা কারো সাফল্য কামনা করলে ভবিষ্যতে ইনশাআল্লাহ বলি, এটা পার্ট অফ কালচার, এটা আমাদের সংস্কৃতির অংশ। আপনি কি এইটা পরিহার করতে বলছেন বাঙালি সংস্কৃতির নামে? আমরা কারো সাফল্য শুনলে আলহামদুলিল্লাহ বলি, এটাও আমাদের পার্ট অফ সংস্কৃতি, আমাদের আমাদের বৃহত্তর জাতীয় সংস্কৃতির এটা অংশ। আমরা আবার কারো যদি আমরা কারো কৃতিত্ব শুনি মাশাআল্লাহ বলি। এটা যে খুবই ধর্মীয় অনুভূতি থেকে বলছি তা না, এটা মানুষের কথায় অভ্যাসে, এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। আপনি কি এটা বদলে দিতে চান ওবায়দুল কাদের সাহেব? আমরা কিন্তু এটা বদলানোর বিপক্ষে। যা প্রচলিত, যা দীর্ঘদিন ধরে মানুষ বলে যেটা অভ্যস্ত, ওটাই হচ্ছে সংস্কৃতির সবচেয়ে বড় উপাদান। আমরা জল চৌকিকে পানি চৌকি করতে চাই না। আবার যে পানি গ্রহণ মানে বিবাহ বা পরিণয় সূত্রে আবদ্ধ, এই পানি গ্রহণকে আবার জল গ্রহণ করতে চায় না। এই দুইটি শব্দই আমাদের দেশে প্রচলিত আছে। কিন্তু ওবায়দুল কাদের সাহেবরা এখানে, আমি বলেছি যে এখানে একটা উদ্দেশ্য আছে, এখানে একটা কারণ আছে। নিশ্চয়ই তিনি বিনা কারণে এটা বলেননি। ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্য দিয়ে আমি বলি যে উনি তলে তলে অনেকের সাথে ওনাদের সম্পর্ক রয়েছে, প্রভুদের সাথে সম্পর্ক রয়েছে, এই ধরনের, উনি প্রভু বলেননি, আমি বলছি। তো এই ধরনের কথা ওবায়দুল কাদের সাহেব একসময় বলেছেন। ওই তলে তলে কাউকে খুশি করার জন্য, প্রভুদের খুশি করার জন্য তিনি এই কথা বলছেন। বন্ধুরা, যার কারণে এবারে রমজান মাসে আপনারা দেখেছেন এই সরকারের টার্গেট ছিল ইফতার পার্টি। আমরা কেউ ইফতার পার্টি বলি, কেউ ইফতার মাহফিল বলি। এবং এই যে একটি ধর্মীয় মাস রমজান মাস, সারাদিন মানুষ রোজা রেখে, সবাই চায় যে আত্মীয় স্বজন, নিজের ঘনিষ্ঠজনরা থাকে, আবার গরিব দুঃখী ধনী নির্ধন সবাইকে এই দিনে অকাতরে মানুষ ইফতার দেয়, নানাভাবে মানে ঈদের সামগ্রী দেয়, রোজার সামগ্রী দেয়। কিন্তু এটাকেই টার্গেট করলেন আওয়ামী লীগ সরকার। এটাও উদ্দেশ্য আছে, এটাও তলে তলে প্রভুদেরকে খুশি করার জন্য শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিয়েছেন যে বিএনপি নাকি 1000 ইফতার পার্টি করেছে। তো করেছে, কি হয়েছে? 1000 করুন, তার চাইতেও বেশি করতে পারে। এটা গরিব দুঃখী, এখানটায় আমরা এই অফিসের নিচে আমরা যে আমাদের রিক্সা শ্রমিক নেতা এখানে যে আছেন, বাদশা আছেন কিনা আমি জানি না, তাদেরকে নিয়ে আছেন, হ্যাঁ, তাদেরকে নিয়ে আমরা এখানে ইফতার করেছি। যে একবারে গরিব মানুষ, রিক্সা চালায়, সিএনজি চালক, তাদেরকে নিয়ে এখানে করা হয়েছে। এটাই তো ধর্মীয় বিধান যে গরিব দুঃখী ধনী নির্ধন তাদেরকে রমজান মাসে ঈদের সময় তাদেরকে নিয়ে তাদেরকে বিভিন্ন রোজার সামগ্রী, ঈদের সামগ্রী দেওয়া। কিন্তু এইখানটাই যেন কোথায় সরকারের একটা বাদ সাধছে। এবং এটাও তিনি করেছেন অত্যন্ত উগ্র মূর্তিতে, চন্ড মূর্তিতে। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি বন্ধ করেছে। কিন্তু আপনারা যে বিভিন্ন পার্টি করেন, বিভিন্ন জায়গায় দেখি ইন্ডিয়া থেকে নায়ক নায়িকা নিয়ে এসে যে ধরনের এখানে পার্টি হয়, নাচানাচি হয়, ওইখানে টাকা খরচ হয় না? আমরা তো এর আগেও দেখেছি কত কি আরবি স্টেডিয়াম, বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টি দেখেছি। তো সেই পার্টিতে কত টাকা খরচ হয়? আর গরিব দুঃখী নিয়ে রমজান মাসে মানুষ ইফতার মাহফিল করবে, ইফতার পার্টি করবে, এইটা সরকারের গায়ে লাগে। যাই হোক, আমরা এক কঠিন যুগ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি। সালাম ভাই যেটা বলেছেন যে আমরা শুধু রাজনৈতিক আধিপত্য নয়, আমরা সাংস্কৃতিক আধিপত্যের মধ্যে, আগ্রাসনের মধ্যে আমরা পড়েছি। আমাদের দীর্ঘদিনের কৃষ্টি, কালচার, আমাদের দীর্ঘদিনের আমাদের ভাষা, আমাদের শব্দ, এটাকে বদলে দেওয়ার অনেক প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। অর্থাৎ আমাদের বাবা মা, আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা দাদি, নানা নানি এবং তাদের দীর্ঘ আগে থেকে তাদের অভ্যাস, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু মিলে, এবং এই বাংলার যে ধানের দেশ গানের দেশ আমরা বলি, সেই মানে আসল এই যে ভূখণ্ড,
এই যে স্বাধীন ভূখণ্ডের মধ্যে এখানকার ধলেশ্বরী, শীতলক্ষা, পদ্মা, মেঘনা, যমুনা, ইছামতি, এখান থেকে উচ্চারিত আমাদের যে সঙ্গীত, আমাদের যে গান, আমাদের যে সংস্কৃতি, এটা আমাদের নিজস্ব। এবং এই নিজস্বতার মধ্যে দিয়েই আমাদের মানে যে সংস্কৃতির যে মোজাইকটি তৈরি হয়েছে, সেই মোজাইকটি ওবায়দুল কাদেররা বিভ্রান্ত ছড়িয়ে এটা ভাঙতে পারবে না। আর এই মোজাইকের উপরেই আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা দাঁড়িয়ে থাকবে। আর এর প্রতীক হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই কারণেই এই যে আমাদের বাংলাদেশী সংস্কৃতি, এই ভূখণ্ডের মধ্যে আমাদের যা সম্পদ, সে গানে হোক, সে কথাই হোক, সেটা নাটকে হোক, সেটা যাত্রা জারি সারি গানই হোক, সেটা আমাদের নিজস্ব। এটাকে রক্ষার প্রতীকী হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি এটা আমাদেরকে শিখিয়েছেন কি করে নিজের সত্তা রক্ষা করতে হয়। আরেকজন নেতা তাকেও ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আজকে দেশের বাইরে ফেলে রাখা হয়েছে অনেক মামলায়। আজকে যে পতাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারণ করেছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং স্বাদেশিকতার যে পতাকা, সেটা ধারণ করেছেন দেশনায়ক তারেক রহমান। তার নেতৃত্বেই আমরা আমাদের স্বাধীনতা সুসংহত করব, আমরা আমাদের সার্বভৌমত্বকে শক্তিশালী করব, আমরা আমাদের জাতীয় সংস্কৃতির পরিচর্যা করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ রুহুল কবির রিজভী ভাইকে। আমি অনুরোধ জানাবো আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সামনের সারিতে বসে আমাদের দু একটি পারফরমেন্স আপনারা উপভোগ করবেন। আমাদের লিয়াকত ভাইকে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে আরো অনেক বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত আছেন। আমরা জাসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আমাদের এনামুল হক জুয়েল, আমাদের দপ্তরের দায়িত্বে মিজান, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য টাইগার সোহেল, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এই সদস্য নাম কি? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম ভাই, আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শিহাব খান উপস্থিত হয়েছেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের সদস্য সচিব শফিকুল ইসলাম রতন, ঢাকা মহানগর ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক আমাদের সবাইকে বলেন নামতে, স্বপন ভাই, আনোয়ার হোসেন আনু সদস্য সচিব। আমি অনুরোধ জানাচ্ছি জাসাস কেন্দ্রীয় কমিটির যারা নেতৃত্ব আপনারা সামনের আসনে, আপনারা স্টেজ ছেড়ে সামনের আসনে বসে পড়ুন। শিল্পীদের সহযোগিতার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। আমাদের জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আমিনুর রহমান ভাই উপস্থিত আছেন। দুঃখিত, আপনার নামটা বলতে ভুলে গিয়েছিলাম। অ্যাডভোকেট আমিনুল হক, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি। উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দপ্তরে নিযুক্ত তারিকুল ইসলাম তেনজিং ভাই। শিল্পী সবাই স্টেজে চলে এসো। প্রথমেই আমাদের দলীয় সঙ্গীত পরিবেশন হবে। প্রথমেই সম্মিলিতভাবে দলীয় সঙ্গীত পরিবেশন হবে এখানে।
সম্মানিত সুধীমণ্ডলী, জাসাস কর্তৃক আয়োজিত এই নববর্ষের সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের স্বাগত। জাসাসের সাথে, বাংলাদেশের সাথে, বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে এবং আমাদের বাংলাদেশের সম্পূর্ণ সংস্কৃতির সঙ্গে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমাদের যে দলীয় সঙ্গীত, সেটি ওতপ্রোতভাবে মিশে আছে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই বাক্যের মধ্য দিয়ে আমরা যেমন প্রেরণা খুঁজে পাই, আমরা যেমন আন্দোলনের গতি খুঁজে পাই, ঠিক একইভাবে আমরা বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ এবং বহন করতে চাই। শব্দযন্ত্র এবং যন্ত্র সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত যে যন্ত্রগুলো, এগুলো একটু পরিশীলিত করে নেওয়ার জন্য আমরা একটু সময় নিচ্ছি। ঘুরানো অডিয়েন্সটা দাও। বিঘ্ন ঘটার জন্য আমরা দুঃখিত।
আমরা এখন বৈশাখের গান শুনবো শিল্পী মিতা মল্লিকের কণ্ঠে। শিল্পী ব্যতীত সবাই আমরা একটু মঞ্চ থেকে মিতা মল্লিকের কণ্ঠে আমরা শুনবো বৈশাখের গান। শিল্পী মিতা মল্লিক, এরপরে কবিতা আবৃত্তির জন্য প্রস্তুত থাকবে কবি এনামুল হক জুয়েল।
ধন্যবাদ মিতা মল্লিককে। এ পর্যায়ে আমরা বৈশাখের একটি কবিতা শুনবো। কবিতা আবৃত্তি করবে জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কবি এনামুল হক জুয়েল। ধন্যবাদ সবাইকে। আজ একদম নতুন তরতাজা, দুপুর 12টায় লিখেছি কবিতাটা। কবিতার শিরোনাম হচ্ছে যে বৈশাখী। একটি বৈশাখ আনন্দেতে সুখের বার্তা জানায়, একটি বৈশাখ আনন্দেতে সুখের বার্তা জানায়, একটি বৈশাখ বিষাদ ভরা দুঃখ কানায় কানায়। একটি বৈশাখ সুখের অনেক, একটি বৈশাখ কষ্টের, একটি বৈশাখ আমার যে নয় দেখছি আমি ভ্রষ্টে। একটি বৈশাখ মায়ের মুখে মুক্তাদানার হাসির, একটি বৈশাখ অশ্রু ভরা আউল বাউল চাষি। একটি বৈশাখ মায়ের মুখে মুক্তাদানার হাসির, একটি বৈশাখ অশ্রু ভরা আউল বাউল চাষি। একটি বৈশাখ রাঙিয়ে দিবে আমার মায়ের মুখ, মায়ের মুখে হাসি দেখলে লাগে আমার সুখ। একটি বৈশাখ নতুন করে রাঙিয়ে দিতে চাই, যে বৈশাখে মায়ের বুকে পাবে সবাই ঠাই। মায়ের মুখের হাসি দিয়ে হাসাবো আমার দেশ, মুক্তাদানার ওই হাসিতে রাঙবে সারা দেশ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি এনামুল হক জুয়েলকে। এ পর্যায়ে আমাদের আজকে অন্যতম আকর্ষণ, অন্যতম সঙ্গীত শিল্পী ফরহাদ হোসেন মিঠু। ফরহাদ হোসেন মিঠু এর পরবর্তীতে আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী রিয়া। সঙ্গীত শিল্পী রিয়া এর পরবর্তীতে প্রস্তুত থাকবেন। ঘরে ঘরে সুন্দরী গান গানে হৃদয়ে মাধুরীরা আলোকে তো বাকি
থ্যাংক ইউ। এই পর্যায়ে আমি শিল্পী রাইসাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আর রাইসার সঙ্গীতের পরপর আমাদের মাঝে উপস্থিত আছেন কবি আপেল মাহমুদ। এরপরে আমরা কবিতা শুনবো কবি আপেল মাহমুদের কণ্ঠে। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী রাইসা। শিল্পী রাইসা, আপনারা করতালি দিয়ে রাইসাকে একটু স্বাগত জানান। ধন্যবাদ আপনাদের সবাইকে।
আজানের জন্য সাময়িক বিরতি, আজানের পরে আবার অনুষ্ঠান শুরু হবে ইনশাআল্লাহ।